সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, যাকে সারা দেশ হারিকেন দিয়ে খুঁজছিল, যার হদিস দিতে পারছিল না কোনো গোয়েন্দা সংস্থা। তিনি কি তবে ডক্টর ইউনূস সরকারের কোনো বিশেষ আয়নাঘরে সংরক্ষিত ছিলেন? মঙ্গলবার ভোর রাতে যখন ডিবি পুলিশ তাকে ধানমন্ডির ৮ নম্বর রোডের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে আটক করার দাবি করল, তখন পুরো দেশের মানুষের চোখ কপালে উঠে গেছে। প্রশ্ন উঠেছে, ধানমন্ডির মতো একটি নিরাপত্তা বহুল এলাকার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে একজন হাই প্রোফাইল মানুষ ৫৯০ দিন ধরে সবার চোখের আড়ালে থাকলেন, আর কেউ জানল না? এটি কি সাধারণ কোনো আত্মগোপন, নাকি এর পেছনে লুকিয়ে আছে ডক্টর ইউনূস সরকারের এক বিশাল ধোঁকাবাজি আর মাস্টার প্ল্যান? আজ এই প্রতিবেদনে আমরা সেই পর্দার আড়ালের শয়তানি জাল ছিঁড়ে সত্যটি বের করে আনব। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশ যখন এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে, তখন প্রভাবশালী সব মন্ত্রী এমপিরা প্রাণ ভয়ে দেশ ছাড়ছিলেন। কিন্তু সেই উত্তাল রাতেও স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় ছিলেন? আদালতে দাখিল করা সাবেক এক মন্ত্রীর জবানবন্দি অনুযায়ী তিনি সেদিন রাত ২:৩০ পর্যন্ত জাতীয় সংসদ ভবনের ভেতরে একটি গোপন কক্ষে লুকিয়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনীর একটি বিশেষ দল তাকে এবং তার পরিবারকে উদ্ধার করে নিয়ে যায়। সেনাবাহিনীর নিরাপদ আশ্রয়ের তালিকায় তার নাম থাকার পরও হঠাৎ কেন তিনি জনসম্মুখ থেকে নিখোঁজ হলেন? কেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার অবস্থান নিয়ে দীর্ঘ ১৯ মাস এক রহস্যময় নীরবতা পালন করল? বিশ্লেষকরা বলছেন, তিনি কোনো আত্মীয়ের বাসায় পালিয়েছিলেন না, বরং তাকে ডক্টর ইউনূসের নির্দেশে এক আশ্রয় ডেরায় রাখা হয়েছিল এক বিশেষ রাজনৈতিক দাবার গুটি হিসেবে। এখন প্রশ্ন আসতে পারে, ডক্টর ইউনূস কেন একজন সাবেক স্পিকারকে গায়েব করে নিজের হেফাজতে রাখলেন? এর উত্তর কোনো বীরত্বের গল্প নয়, বরং কুটিল রাজনৈতিক হিসাব। ২০২৪ সালের আগস্টে যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করেন, তখন তার সরকারের কোনো শক্ত সাংবিধানিক ভিত্তি ছিল না। তারা ছিলেন স্রেফ একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। সেই সময় দেশের সংবিধানে একটি বড় ফাঁক ছিল। যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হতো, তবে নিয়ম অনুযায়ী স্পিকারকেই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হতো। ডক্টর ইউনূস সরকার ভয় পাচ্ছিল, যদি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কোনোভাবে পদত্যাগ করেন বা তাকে সরিয়ে দেওয়া হয়, তবে দেশে এক বিশাল সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। সেই মুহূর্তে শিরিন শারমিনকে হাতের মুঠোয় রাখা ছিল ডক্টর ইউনূসের জন্য লাইফ ইন্স্যুরেন্স, যেন প্রয়োজনে তাকে দিয়ে আইনি বৈধতার স্বাক্ষর আদায় করা যায়। এই কারণেই তাকে তথাকথিত ভিআইপি আয়নাঘরে রাখা হয়েছিল, যা ছিল ডক্টর ইউনূস সরকারের এক চরম ধোঁকাবাজি। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বঙ্গভবনে স্পিকারের একটি পদত্যাগপত্র পৌঁছায়। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই চিঠি কে নিয়ে এলো? শিরিন শারমিন চৌধুরী কোন পরিবেশে, কার চাপে সেই কাগজে সই করলেন? এর কোনো সঠিক তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি। গুঞ্জন আছে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ভয় দেখিয়ে সেই পদত্যাগপত্রে সই করানো হয়েছিল। ডক্টর ইউনূসের সরকার চেয়েছিল স্পিকারের পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য করতে, কিন্তু তার শরীরকে জিম্মি রাখতে। এই দ্বিচারিতা প্রমাণ করে যে তৎকালীন সরকার শিরিন শারমিনকে কেবল একটি রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু রাজনীতির পাশা সবসময় একভাবে চলে না। ২০২৬ সালের নির্বাচনের পর জনডিমান্ড নিয়ে তারেক রহমান ক্ষমতায় আসেন। তখন ডক্টর ইউনূসের সেই পুরনো মাস্টার প্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তারেক সরকার বুঝতে পেরেছিল যে শিরিন শারমিনকে দিয়ে ইউনূস সরকার তাদের ঘোল খাওয়ানোর চেষ্টা করতে পারে। তাই তারেক রহমান ক্ষমতায় এসেই আইনি ব্যবস্থার এক অভূতপূর্ব রদবদল করেন। প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নিয়ে সংসদীয় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে মেজর হাফিজকে নতুন স্পিকার হিসেবে নিয়োগ দিয়ে তারা শিরিন শারমিনের প্রয়োজনীয়তা একেবারে শূন্য করে দেন। যারা শিরিনকে তুরুপের তাস ভেবেছিলেন, তারেক রহমানের এই এক চালে তাদের সেই তাস এখন স্রেফ এক টুকরো পুরনো কাগজে পরিণত হয়েছে। যখন তারেক সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করে নিল এবং বুঝতে পারল যে শিরিন শারমিনের রাজনৈতিক বা সাংবিধানিক কোনো মূল্য আর অবশিষ্ট নেই, ঠিক তখনই আটক নাটক মঞ্চস্থ করা হলো। এতদিন যাকে হারিকেন দিয়ে খোঁজা হচ্ছিল, তিনি হঠাৎ করেই ধানমন্ডির আত্মীয়ের বাসায় ধরা পড়লেন। পুলিশ দাবি করেছে তিনি নাকি বারবার জায়গা বদলাচ্ছিলেন। কিন্তু একটু ভেবে দেখুন, ধানমন্ডির মতো এলাকায় ১৯ মাস ধরে একজন সাবেক স্পিকার আত্মগোপন করবেন, আর সেই বাড়ির গাড়ি চালক, দারোয়ান, কাজের লোক বা আশেপাশের গোয়েন্দারা কিছু জানবে না? এটি কি কোনো জোকস? আসল সত্য হলো, এতদিন তাকে ডক্টর ইউনূসের ছায়াসঙ্গীরা নিরাপত্তা দিয়ে আড়ালে রেখেছিল। যখনই তার দরকার ফুরিয়ে গেল, তাকে পুরনো জঞ্জাল হিসেবে ছুঁড়ে ফেলা হলো ডিবির হাতে।
এটি আসলে নিখোঁজের দায় ডক্টর ইউনূসের উপর চাপিয়ে দেওয়ার তারেক সরকারের একটি বড় রাজনৈতিক কৌশল। টানা 4 বার স্পিকারের আসনে বসা দেশের এই প্রভাবশালী নারী আজ ডক্টর ইউনূস ও তারেক রহমানের ক্ষমতার লড়াইয়ে কেবলই এক বলির পাঠা। ডক্টর ইউনূস তাকে ব্যবহার করতে চেয়েছিলেন নিজের গদি টেকাতে, আর তারেক সরকার তাকে ব্যবহার করল ইউনূসকে দোষারোপ করতে। এই ১৯ মাস তাকে যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তার দায়ভার কে নেবে? আজ তার বিরুদ্ধে শত শত মামলার পাহাড় তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে তিনি অপরাধী। কিন্তু অপরাধ যদি হয়ে থাকে তবে ১৯ মাস তাকে লুকিয়ে রাখা এবং এই কানামাছি খেলাও তো এক ধরনের বড় অপরাধ। ডক্টর ইউনূসের সেই ভিআইপি আয়নাঘরের কারিগররা কি আইনের ঊর্ধ্বে? সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর এই কাহিনী প্রমাণ করে যে রাজনীতিতে কেউ কারো বন্ধু নয়। আজ যে ক্ষমতায়, কাল সে ইতিহাসের আস্থা কুড়ে। ডক্টর ইউনূসের সেই কথিত আয়নাঘর থেকে বেরিয়ে এসে শিরীন শারমিন আজ আদালতের কাঠগড়ায়। কিন্তু এই ঘটনা দেশের মানুষের মনে এক গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। মানুষ বুঝতে পেরেছে সুশাসনের দোহাই দিয়ে ডক্টর ইউনূসের মতো লোকরাও কতটা ভয়ঙ্কর এবং কুটিল শখ কষতে পারেন। সামনের দিনে আরও কত অজানা কাহিনী বের হবে, কত আয়নাঘরের তালা ভাঙবে, সেটাই এখন দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতিতে লুকোচুরির এই যুগ শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। সত্য সবসময় ধামাচাপা দেওয়া যায় না, কোনো না কোনোভাবেই তা বেরিয়ে আসবেই। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় শিরীন শারমিনকে কি আসলেই ডক্টর ইউনূস সরকার জিম্মি করে রেখেছিল? তারেক রহমানের এই আটক নাটকের পেছনে কি কোনো গভীর উদ্দেশ্য আছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং রাজনীতির পর্দার আড়ালের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সচেতন থাকুন, সত্য জানুন। ধন্যবাদ।